গুড ইভিনিং সকলকে। আজকের একটি নতুন এপিসোডে শুনবেন এমন দুই বন্ধুর ঘটনা যারা অফিসের পার্টিতে গিয়ে মদ্যপান করার পর রাত 2টোর সময় রাস্তা দিয়ে ফেরার সময় এমন কিছু উপলব্ধি করেছিল তারা আর কোনোদিন মদ্যপান করে না, আর রাতে সেই রাস্তা দিয়ে বা রাতে কোনো রাস্তা দিয়েই তারা যাওয়া আসা করে না। তো ঘটনাটি হতে চলেছে খুব 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 ইন্টারেস্টিং। তো আর বেশি বকবক করছি না, শুরু করছি 94A হরিশ মুখার্জি রোডের 41তম এপিসোড। ঘটনাটি দুই বন্ধুর সাথে ঘটেছিল। প্রথম বন্ধুর নাম রামনদীপ আর দ্বিতীয় বন্ধু দিনময়। ওরা দুজনেই খুব ভালো বন্ধু। ওদের বাড়ি প্রায় কাছাকাছি, আর ওরা অফিসে একসাথেই কাজ করে। সাধারণত মার্চের শেষের দিকে কাজের চাপটা থাকে প্রচুর। অ্যাকাউন্টের সব রকম হিসাবপত্র খুব সাবধানভাবে দেখাশোনা করে রাখতে হয়। একটু এদিক ওদিক হলেই বসের বকুনি। তাছাড়া ওটা তো দূরের কথা, চাকরি খেয়েও নিতে পারে বস। প্রতি বছর এমন চাপ আসে, আর এটা তো স্বাভাবিক। তবে এবার যেন চাপটা একটু বেশি বেড়েছে। বেশ কয়েকদিন হলো কাজকর্ম দিয়ে 4-5 ঘন্টা অতিরিক্ত সময় দিচ্ছে কাজে, যদিও তারা খুব সুন্দরভাবে পালন করছে। এই কারণে বস তাদের উইকেন্ডে একটা পার্টির ঘোষণা করে। দীর্ঘ অপেক্ষার পর অবসান ঘটিয়ে সেদিনটা চলেই গেল। পার্টিতে কাউকে বেশিক্ষণ ধরে বসে থাকতে দেখা গেল না। দেখে মনে হচ্ছে যেন সবাই কাজের চাপে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাই এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। সাদা চকচকে গ্লাসগুলো তরল উগ্র পানীয় ছোঁয়া পেয়ে উঠেছিল রঙিন, আর সেই তরল পানীয়ের উপর দিয়ে ঝলানো বুদবুদগুলো এমনিতেই সবার চোখে নেশা জাগিয়ে তুলেছিল। এছাড়াও নাচ গান তো লেগেই আছে। এমন সময় কেউ কিছু মনে করে না, যে যার মতো হাত পা নাড়িয়ে তালে তাল দিয়ে শরীর তোলায়। রামনদীপ আর দিনময় যদিও ব্যাপারটা বেশ সচেতন, কিন্তু কেন জানি না আজ ওরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রাখতে পারল না। একের পর এক গ্লাস খালি করতে থাকলো, আর সেই তরল পানীয় তাদের তৃষ্ণা মিটিয়ে গেল। যদিও আজ একটু বেশি হয়ে গেছে, তবুও তাদের যে আজ বাড়ি ফিরতেই হবে। রামনদীপ এখনো স্বাভাবিক ছন্দ ধরে রেখেছে, কিন্তু দিনময় নিজেকে আর সামলাতে পারল না। তাই রামনদীপ ওকে ধরে গাড়িতে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাত বেশ গভীর, আর 2টো বাজতে মাত্র কয়েক মিনিট বাকি। অমাবস্যার রাত, তাই রাস্তার আশেপাশে অন্ধকার হয়ে গেছে। আর সেই অন্ধকার চিরে আঁকা বাঁকা পথ অতিক্রম করে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। হেডলাইটের তীব্র আলোয় প্রায় 20 থেকে 30 মিটার পর্যন্ত রাস্তাকে করে তুলেছে আলোকময়। নিস্তব্ধতার ঘুম ভাঙিয়ে গাড়ি প্রচন্ড গতিবেগে শব্দের কল্পনার মুখর হয়ে হেলে তুলে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন গাড়ির পেট্রোল এর বদলে জ্বালানি রূপে সুরাপান করে চলেছে। এমনভাবেই চলতে চলতে হেডলাইটের আলো পৌঁছে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা এক মহিলার উপর। মহিলা নাকি কোনো সুন্দরী অপ্সরা তা বলা খুব কঠিন। অজান্তেই যেন রামনদীপ বাইক ব্রেকের উপর চাপ দিয়ে বসল। গাড়ি সরাসরি সেই মহিলার সামনে এসে দাঁড়ালো। তার পরনে রয়েছে নীল রঙের পেরানো সীসা। 2 হাত আর গলা জুড়ে রয়েছে ভারী ভারী সোনার গয়না।
দুই কানে ঝুলছে বড় বড় ঝুমকো, মাথায় টিকলি, সৌন্দর্য যে কতগুলো বাড়িয়ে দিয়েছে। তবে কাজল কালো মায়াবী চোখ দুটো ভেসে যাচ্ছে কান্নায়। গোলাপি আভায় ন্যায় গাল দুটো ভরে গেছে। অশ্রু ঝরে পড়ার সাথে সাথে গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে উঠেছে। সেই তীক্ষ্ণ কান্নার আওয়াজ ভেসে এসে কান্নার পর্দা ভেদ করে সরাসরি পৌঁছে যাচ্ছে মনের গভীরে। রামনদীপ দুই চোখ ছলছল করতে করতে লাগলো। এমন এক অজানা মায়াজালে আবদ্ধ হয়ে গাড়ি থেকে বের হয়ে এগিয়ে গেল সে মহিলার দিকে। এরপর একদম কাছাকাছি গিয়ে বুঝতে পারল যে এই মহিলা সদ্য বিবাহিত, কিন্তু অদ্ভুত ভাবে মনে হচ্ছে যেন বিয়ে হয়নি। যদিও বলা বেশ কঠিন, কিন্তু এখনো কি নেশার কোপ আছে সেটাও যেন প্রশ্ন চিহ্ন রয়েছে। রামনদীপ মহিলাকে প্রশ্ন করল, আচ্ছা ম্যাডাম, আপনি এই রাত্রে এখানে একা একা কি করছেন? আর কাঁদছেন ভাই কেন? সেই নিঃশব্দে রাতের অজানা কান্না আরো তীব্রতর হয়ে উঠল। কান্না থামার বদলে বেড়ে যাওয়ার বেশ ভালো রকম অস্বস্তিতে পড়ল সে। কি করবে কিছুই বুঝতে পারছে না। আবার সান্ত্বনা দেওয়ার ছলে বলল, আরে ম্যাডাম, আমি আপনাকে সাহায্য করতে চাই, কিন্তু কি হয়েছে না বললে কি করে সাহায্য হাত বাড়িয়ে দেবো বলুন তো? এবার সে মুখ তুলেই বলল, আমার বিয়ে হওয়ার কথা ছিল আজ, কিন্তু আমার বাবা পণের টাকা সম্পূর্ণ না দিতে পারায় আমাকে বিয়ের পিড়িতে থেকে ফেলে রেখে চলে যাওয়া বরপক্ষের লোকজন। তাই আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলাম। এখানে এসেছিলাম, কিন্তু এখানে কিছু মানুষ রূপে দুপে জন্তু নিজেদের খিদে মেটাতে আমার শরীরে জ্বালা যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে। যদিও রামনদীপের এই মহিলাকে দেখে তেমন মনে হয়নি। একবারের জন্য আর এত সুন্দরী মহিলাকে তো পণের কটা টাকার জন্য বিয়ে না করে থাকতে পারে নাকি? এটাও কি সম্ভব? না, ও মনে মনে ঠিক করে ফেলল যে একেই রথদাঙ্গিনী করবে। তাই এই মহিলাকে বলল, আপনি আপনার বাড়িতে নিয়ে চলুন, আমি আপনাকে আমার স্ত্রীর সম্মান দিতে চাই। যদিও আপনার এতে কোনো আপত্তি না থাকতে কোনো বাধা নেই বলতে পারেন। অনেকক্ষণ পর সে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদা বন্ধ করল। আর এই মহিলা অধরে আঙুল দিয়ে দেখালো বাড়ির পথটা। তারপর হাঁটতে হাঁটতে ওই দিকে গেলাম। একটা বাড়ির কাছে, বেশ পুরনো আমলের বাড়ি, কিন্তু কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা বিয়ে বাড়ি, কারণ পুরো বাড়িটা অন্ধকারচ্ছন্ন। শুধু দরজার সামনে টিম টিম করে একটা আলো পুরনো আমলের বাতি জ্বলছে। এই মহিলা দরজার কাছে এসেই মাটিতে বসে আবার সেই নাকে কান্না শুরু করে দিল। রামনদীপ দরজা কড়া নেড়ে জিজ্ঞাসা করলেন, কেউ আছেন? বেশ কিছুক্ষণ পর একজন বৃদ্ধ মহিলা বাইরে এসে হতযুক্ত হয়ে গেল। বলল, আপনার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে এখানে কি করতে এসেছেন? রামনদীপ বলল, না, মানে আপনাদের বাড়ির একজন কে ফিরিয়ে এনেছি, রাস্তার ধারে বসে খুব কান্নাকাটি করছিল। এটা বলতেই মহিলার চোখে মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। এরকম ভয়ে কাঁপতে কাঁপতে এই মহিলা প্রশ্ন করল, আপনি কার কথা বলছেন? কাকে সঙ্গে এনেছেন? ও বলল, কেন, এই তো
এনাকে হয়ে গেল। সে আর তাকে খুঁজে পাচ্ছে না। এখন ভয়ে কাঁপতে কাঁপতে সেই মহিলাকে প্রশ্ন করল, আরে আমার সাথেই তো এসেছিল। চারদিকে ভালো করে পর্যবেক্ষণ করে কাউকে দেখতে পেল না। এই মহিলা বলল, আপনি একজন মহিলাকে বিবাহের সাথে দেখেছেন তো? এই ঘটনাটা নতুন নয়, এর আগেও এমন হয়েছে অনেকবার। রামনদীপ বলল, তবে যে আমাকে বলল। প্রশ্ন শেষ হতে না হতেই এই মহিলাটি বলতে শুরু করল, আমার মেয়ে, আমার মেয়ে। আর যে গল্পটা আপনাকে বলেছে সেটা সম্পূর্ণ সত্যি, কিন্তু এটা ঘটেছিল বহু বছর আগে। নেশায় মত্ত হয়ে কিছু হোক সর্বনাশ করেছিল, তাই যারা নেশা করে ফিরে তাদের প্রাণ কেড়ে নেয় সে। আপনি তাড়াতাড়ি পালিয়ে যান এখান থেকে। এটা শুনে ওরা সরাসরি শরীরে কাঁটা দিয়ে উঠল। এক ছুটে পৌঁছে গেল গাড়ির কাছে, কিন্তু অদ্ভুতভাবে গাড়িতে দিনময়কে দেখতে পেল না। গাড়িতে উঠে স্টিয়ারিং এর হুইলে হাত রাখতে পিছনের সিট থেকে সেই রাতের ভয়ানক নাকে কান্নার আওয়াজ ভেসে আসলো, কিন্তু মাথার উপরে দিকে স্থির রিয়ার ভিউ আয়নাতে পিছনের সিটে কাউকে দেখতে পেল না।